যে খবরের দিকে নজর রাখবো, জোনাসাঁকো এলাকায় তরুণীর রহস্য মৃত্যু, তরুণীকে খুনের অভিযোগ পরিবারের। অভিযোগ উপর থেকে ঠেলে ফেলে খুন। দুপুর থেকে প্রতিবেশীর সঙ্গে বচসার পরেই উদ্ধার তরুণীর দেহ। জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জোনাসাঁকো এলাকায় তরুণীর রহস্য মৃত্যু, তরুণীকে খুনের অভিযোগ তুলল পরিবার। দুপুর থেকে প্রতিবেশীর সঙ্গে বচসা এবং তারপরেই দেহ উদ্ধারের ঘটনা, সেই কারণে খুনের অভিযোগ করছে পরিবার। বচসার পরেই দেহ উদ্ধার হয়েছে এবং দুপুর থেকে চলে প্রতিবেশীর সঙ্গে বচসা। অভিযোগ উপর থেকে ঠেলে ফেলে খুন। ইতিমধ্যে এই ঘটনায় জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জোনাসাঁকো এলাকায় তরুণীর রহস্য মৃত্যু, তরুণীকে খুনের অভিযোগ করছে পরিবার। তার কারণ দুপুর থেকেই প্রতিবেশীর সঙ্গে বচসা চলছিল ওই তরুণীর। অভিযোগ উপর থেকে ঠেলে ফেলে খুন করা হয়েছে তরুণীকে, এই অভিযোগ তুলছে পরিবার। ইতিমধ্যেই জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আপনাদের। सर हम तो सुने हैं लोग, मगर शुरू से वो लोग झमेला करते आए सर। शुरू से बचपन से घर घुस के मारता था हम लोग। चूल्हा जलता था सर, चूल्हा में धक्का झगड़ा, थोड़ा थोड़ा बात के लिए झगड़ा तो मारना शुरू कर घर में घुस के सर। शुरू से हम लोग छोटे छोटे थे, मेरा माँ से लगता था, उसका माँ है, अब बेटी भी लगता था, सब मिलकर हम लोग को मारता था। मेरा हम लोग शुरू से करते आया। आज देखिए घर में कौन नहीं था, मार दिया। आप लोग कंप्लेंट किया है? सर किया, पुलिस और कोई गवाही चाह रहा, कोई डर से देने नहीं मांग रहा गवाही। এই মুহূর্তে বক্তব্য শুনলেন তরুণীর পরিবার। তারা বলছেন যে ভয় পাচ্ছেন অনেকেই, তাই কেউ সাক্ষ্য দিচ্ছে না। তবে এই ঘটনা ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে জোড়াবাগান থানায় ওই তরুণীর পরিবার। একবার আপনাদের সামনে তুলে ধরি আমাদের প্রতিনিধি অর্ণবের বিশেষ প্রতিবেদন, দেখুন। জোনাসাঁকো এলাকায় তরুণীর রহস্য মৃত্যু এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, যে বিল্ডিংয়ের ঠিক তার এই যে তিনতলা থেকেই কিন্তু তার এই তরুণীর দেহ পড়ে, তরুণীর যে দেহ সেই দেহ উদ্ধার হয় ঠিক তার নিচে এবং এই তিনতলায় কিন্তু তারা থাকতো। যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করছে যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে যে একটা গণ্ডগোল, সেই গণ্ডগোলের সূত্র ধরেই কিন্তু এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনও কিন্তু পরিবারের তরফ থেকে যে বিষয় জানানো হচ্ছে, তারা যে অভিযোগ জানিয়েছেন যে ঠিক তাদের প্রতিবেশী এই যে এই ঘরটি রয়েছে, এই ঘরেরই যে বাসিন্দা, তাদের সাথে কিন্তু দুপুরবেলা থেকেই ঝগড়া চলছিল এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু যেটা পরিবারের সেই রকমভাবে যারা পরিজনেরা তারা সেই সময় ঘরে ছিলেন না এবং তাদের কাছে ফোন যায় যে এই তরুণী তিনি কিন্তু তার দেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং ঠিক কী কারণের মৃত্যু তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একের পর এক বেফাঁস মন্তব্য, বারবার দলীয় নেতৃত্বকে নিশানা। শোকজে দুঃখ প্রকাশ করার পরেও ঝাঁজ এতটুকু কমেনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শোকজে দুঃখ প্রকাশ করে জেলায় ফিরে ফের দলের বিরুদ্ধেই মুখ খুলেন তিনি। বিভাজন তাস খেলে ভোট টানতে পারেন বলেই কি বারবার পার পেয়ে যাচ্ছেন হুমায়ুন কবির? তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? শোধরাবেন না হুমায়ুন কবির। ধমক ধামক থেকে শোকজ, কোনো কিছুই তার মুখের লাগাম লাগাতে পারছে না। শুক্রবারই দলের শোকজ লেটারের জবাবে দুঃখ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির। বেরিয়ে এসেই দলীয় নেতৃত্বকেই নিশানা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শনিবার নিজের এলাকায় ফিরেও দুঃখ প্রকাশের ছিটে ফোঁটাও দেখা গেল না হুমায়ুনের মধ্যে। তাদেরকে রাজ্য ক্ষমতায় বসিয়ে রেখেছে, তারা সাধারণ মানুষের জন্য কি করছে? এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, এলিরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে, তারা কদিন কোন বুথের খোঁজ রাখে? এখানেই থেমে থাকেননি হুমায়ুন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে, এটা আমি আশঙ্কা করছি। আমি সাবধানতা অবলম্বন করে চলবো। বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো, জানেন আপনারা, বাড়ির কাছে। কদিন আগে প্রদীপ দত্ত খুন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে। সম্প্রতি দলের নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম টানতে একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পরপর 3 বার শোকজ লেটার পেলে সেই নেতাকে সাসপেন্ড করার নিয়মও চালু হয়েছে, যদিও হুমায়ুন কবির সেসবের ধার ধারেন না। কখনো হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানোর নির্লজ্জ হুমকি, কখনো আবার প্রকাশ্যে বিভাজনের তাস খেলার কথা স্বীকার।
ভোটের কাজে লাগেন বলেই বোধহয় হুমায়ুনে বাধ্য হয়ে নরম হতে হয় তৃণমূলকে। একসময় অনুব্রত মণ্ডলকেও এইভাবেই মাথায় তুলেছিল নেতৃত্ব। হুমায়ুন কবিরের জন্য কি দলের কোপ অপেক্ষা করছে? রিপাবলিক বাংলা। জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে যখন আইন আনার ভাবনা চিন্তা করছে কেন্দ্র, ঠিক তখনই আজব দাওয়াই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। বিধানসভায় তার স্লোগান হাম দো হামারে চার। মন্ত্রীর কথায় বিতর্ক বাড়তেই কার্যত ঢোক গিললেন মন্ত্রী। জনসংখ্যার নিরিখে চীনকে টপকে এখন বিশ্বে শীর্ষস্থানে ভারত। জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার আইন আনার প্রস্তুতি চলছে কেন্দ্রের। যদিও বাংলার গ্রন্থাগার মন্ত্রী সেই সবের ধার ধারেন না। তার স্লোগান হাম দো হামারে চার, তাও আবার বিধানসভার অন্দরে। বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক। এরপরেই চাপে পড়ে ঢোক গিললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। শুনুন সিদ্দিকুল্লাহর সাফাই। চীনের সঙ্গে লড়াই করতে গেলে, চীনের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার, হাম তো আমারও দই হবে। বিধানসভায় সিদ্দিকুল্লাহর মন্তব্যে বিতর্কের রেশ এখনো চলছে। সরাসরি সিদ্দিকুল্লাহকে নিশানা বিজেপির। এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি, মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, কি শেখাচ্ছেন আপনি? পশ্চিমবঙ্গেও এই মুসলিম সম্প্রদায়ের এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে মন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যখন তিনি এই কথা বলেন, আমি আশঙ্কা করছি, গতকালের আশঙ্কা প্রকাশ করছি আরেকবার, যে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ বিভাজন করবারও দাবি উঠতে পারে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে বিশ্বজুড়ে লড়াই চলছে। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী হয়েও সে কথা জানেন না সিদ্দিকুল্লাহ। মন্ত্রীর পাশাপাশি তিনি শিক্ষকও। পড়ুয়াদের কি হাম দো হামারে চারের পাঠ দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।